মেয়েটি গোপনে একদিন দেখে ফেলে তাদের বাড়ির পোষা বিড়ালটি আসলে একটি ক্যাট ডিমার এবং তার স্বামীর গোপন প্রেমিকা। কিন্তু এই সত্য জেনে যাবার ফলে মেয়েটিকে তারা খতম করে ফেলে। পুনর্জন্মের পর মেয়েটি কি করে সবকিছু বদলাবে, তাদের থেকে প্রতিশোধ নেবে, সেই নিয়ে বেশ অন্যরকম একটা রিভেঞ্জ ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র মলিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে মৃতপ্রায় অবস্থায় একটি জায়গায় পড়েছিল এবং বলা যায় মৃত্যুর পর বা মৃত্যুর সময় তাকে কোনো প্রপার কবরও দেওয়া হয়নি, তাকে কেবলমাত্র একটি জায়গায় ডাম্প করে দেওয়া হয়েছিল। এবং মলি তখনই ভাবে যে আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম এবং এরকম অবস্থাতে আমি আমার স্বামী বেনের একটি গোপন সত্য জেনে যাই। আমি জেনে যাই যে আমাদের বাড়ির যে পোষা বিড়ালটি ছিল নেনি, সে আসলে কোনো বিড়াল না, সে ছিল একটি ক্যাট ডিমন এবং সেই বিড়ালটি ছিল আমার স্বামীর প্রেমিকা। আমার স্বামী নেনিকে অর্থাৎ বিড়ালটিকে আমাদের বাড়িতে পোষ্য হিসাবে রেখেছিল, কারণ সে নিজের প্রেমিকাকে নিজের সাথে রাখতে চেয়েছিল। এবং এই সত্যিটা আমি জেনে যাওয়ার পরেই তারা আমাকে বাড়ির 18 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপরেই মলির মৃত্যু হয়। এবং আমরা দেখতে পাই যে সময় মলিকে আর একটা সুযোগ দেয় এবং মলির পুনর্জন্ম হয়। মলি আবারও তার স্কুল জীবনে ফিরে যায়। এবার আমরা দেখি যে মলি একটি বৃষ্টির রাতে গাড়ি করে কোথাও থেকে ফিরছিল। আসলে মলি ভীষণই বড়লোক একটি পরিবার, সুপরিবারের মেয়ে ছিল এবং হঠাৎই তার গাড়িটি থেমে যায়। এবার মলির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টম তো তখনই বলে ওঠে যে ম্যাডাম, সামনে রাস্তার মধ্যে একটা বাক্স পড়ে আছে, হয়তো কেউ কোনো জন্তু জানোয়ার ডাম্প করে দিয়েছে, আমি কি সেটা তুলে আনবো? এবং মলির মনে পড়ে যায় যে কয়েক বছর আগে ঠিক এই দিনে সে ওই বিড়ালটা কুড়িয়ে পেয়েছিল। এবার মলি তো সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যে নিচে নেমে দেখতে চায়। মলির মনে পড়ে যায় যে এই বিড়ালটা অর্থাৎ এই ছোট্ট বিড়ালটাকে দেখে তার ভীষণ দয়া হয়েছিল, যে বৃষ্টির রাতে একটা পুচকে বিড়াল এত কষ্ট পাচ্ছে, তাই সে বিড়ালটাকে অ্যাডপ্ট করেছিল। এবং অনেক দিন ধরেই মলি তার স্কুলের একটি ছেলে বেনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু বেন তো তাকে কোনো পাত্তাই দিত না। কিন্তু এই বিড়ালটি অর্থাৎ নেনিকে অ্যাডপ্ট করার পরই বেন মলির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং মলি তো তাই নিয়ে ভীষণ খুশি ছিল। মলি মনে মনে তখন থেকেই ভেবে নেয় যে এই বিড়ালটি অর্থাৎ নেনি হচ্ছে তার জীবনের লাকি স্টার। কিন্তু সে জানতো না যে এই বিড়ালের জন্যই তার জীবনে নেমে আসবে অন্ধকার। এবং এই সত্যিটা অর্থাৎ এই বিড়াল যে আসলে একটা মহিলা, এটা যে একটা ক্যাট ডিমন, সেটা জেনে যাওয়ার পর তার সেই এত বছরের ভালোবাসার পাত্র বেনই তাকে হত্যা করবে। এবার আমরা দেখতে পাই যে মলি যখন এই সত্যিটা জেনে গেছিল, সে তো বেনের কাছে অনেক কাকুতি মিনতি করেছিল যে বেন, আমি কিছুদিন পরেই তোমার সন্তানের মা হতে চলেছি। তাছাড়া পুরো স্কুল জীবনে আমি তোমাকে নানাভাবে সাপোর্ট করেছি, তোমার পড়াশোনায় তোমাকে সাহায্য করেছি, তোমাকে ফান্ডিং দিয়েছি, এমনকি তোমার চাকরি পেতেও আমি তোমাকে সাহায্য করেছি। তারপরেও তুমি এখন আমার সাথে এমনটা করো না। তাছাড়া আমি এখন প্রেগনেন্ট। কিন্তু বেন তো এইসব কোনো কথাই শোনেনি, কারণ বেন তাকে পুরোপুরি এতদিন ব্যবহার করছিল। এবং বেন তখনই মলিকে ওই 18 তলা থেকে ঠেলে ফেলে দেয়, যার ফলে কিনা মলি মারা গেছিল। এবার মলি তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল এবং মলি সিদ্ধান্ত নেয় যে এই জন্মে একই ভুল সে তো আর করবে না, সে কখনোই এই বিড়ালটাকে আর বাড়ি নিয়ে আসবে না। এবার মলি তো বাড়ি চলে আসে, কিন্তু অতক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তার ফলে সে কিছুদিন স্কুলে যেতে পারেনি এবং তার স্কুলের বন্ধু বান্ধবরা তার সাথে দেখা করার জন্য আসে এবং তাদের মধ্যে আমরা বেনকে দেখতে পাই। এবার বেন তো এসে এদিক ওদিক খুঁজতে থাকে যে মলি, বিড়ালটা কোথায়? বিড়ালটাকে তুমি নিয়ে আসোনি, বিড়ালটাকে তুমি বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে চলে এলে, তুমি এতটা নির্দয় সেটা আমি কখনোই ভাবতে পারছি না। এবার মলি তো তখনই বলে ওঠে যে তুমি বিড়ালটাকে রাস্তায় দেখেছিলে, তা তুমি যখন দেখেছিলে যে বিড়ালটা এত কষ্টের মধ্যে আছে, তুমি তো অ্যাডপ্ট করলে পারতে, তুমি আমাকে বলছো কেন? এবার বেন তখনই বলে যে কারণ তোমার পরিবার এত বড় লোক, তোমাদের বাড়িতে একটা বিড়ালকে রাখার জায়গার কোনো অভাব নেই, কিন্তু আমার আছে, তাই জন্যই বলছি। এবং মলি তো তখনই কান্নার অ্যাক্টিং করে বলে যে দেখো, অসুস্থ আমি হলাম বৃষ্টিতে ভিজে, আর তুমি তারপরেও আমার খোঁজ খবর না নিয়ে একটা বিড়ালের জন্য এত চিন্তিত হয়ে পড়ছো। এবার মলির বান্ধবীরাও তো বলে যে সত্যিই তো বেন, আমরা এখানে সবাই মলিকে দেখতে এসেছি, তুমি এই বিড়াল নিয়ে এত চিন্তিত হচ্ছ কেন? এবং বেন তখনই বলে যে তোমরাও ওর মতোই শয়তান, আমার ওই বিড়ালের যদি কিছু একটা হয় তাহলে কিন্তু আমি তোমায় ছাড়বো না মলি। তোমার মতো নিষ্ঠুর একটা মেয়ের সাথে কথা বলতেও আমার ঘেন্না লাগছে।
এবং মলি তো তখনই বলে ওঠে যে তাই? তা আমার সাথে কথা বলতে যখন তোমার ঘেন্না লাগছে, আমার দেওয়া জামা কাপড় পরে থাকতে নিশ্চয়ই তোমার আরো ঘেন্না লাগছে। তাহলে এই জামা কাপড়গুলো সবার আগে খুলে ফেলো। এবার এই কথা শুনে বেন তো রেগে যায় যে কি, তুমি আমাকে দিয়েছো বলে এইসব কথা বলবে? এবং সে তার কোটটি সেখানেই খুলে ফেলে দেয়। মলি তখনই বলে ওঠে যে বেন, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তোমার এই প্যান্ট আর টি শার্টটাও আমার টাকাতেই কেনা। এবার বাকিরা তো তখনই বলে ওঠে যে কি, বেন নিজের জামা কাপড়ও মলির টাকায় কেনে, তারপরও মলিকে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে, এটা তো সত্যিই কখনো মেনে নেওয়া যায় না। এবং বেন তো রেগে মেগে তখনই তার টি শার্ট আর প্যান্টও খুলে ফেলে, যার ফলে আমরা তার তাপ্পি মারা গেঞ্জি দেখতে পাই এবং বেন সেখান থেকে রেগে মেগে চলে যায়। এবার রাতের বেলা মলি ঠিক করে যে সে বেনকে যে টাকা পয়সা দিয়ে পড়াশোনার ফান্ডিং দিত সেগুলো আর দেবে না, এবং মলি তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে সেই সব ফান্ডিং তুলে নিতে। এবং তখনই তার কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে বেন ওই বিড়ালটাকে নিয়ে একটি পেট শপে গেছিল তার চিকিৎসা করানোর জন্য। মানে মলি যেহেতু বিড়ালটাকে অ্যাডপ্ট করেনি, বেন নিজেই সিদ্ধান্ত নিয়েছে বিড়ালটাকে অ্যাডপ্ট করার। এবার মলি তো তখনই ভাবে যে বেন, আগের জন্মে ওই বিড়ালের খাওয়া দাওয়ার চিকিৎসার পিছনে আমি হাজার হাজার টাকা খরচা করেছি। আমি দেখতে চাই যে যে কিনা নিজেরই জামা কাপড় কেনার টাকা জোগাড় করতে পারে না, বিড়ালের এত খরচা সে কি করে জোগাবে। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মলি তো স্কুলে এসেছিল এবং তখনই সেখানে বেন সেই বিড়ালটা নিয়ে আসে। বেন বলে ওঠে যে মলি, তুমি অনেকদিন ধরেই আমার পিছন পিছন ঘুরছো, আমাকে পটানোর চেষ্টা করছো, তাই আমি আজকে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই বিড়ালটা হচ্ছে আমাদের ভালোবাসার ফল। তুমি এই বিড়ালটাকে অ্যাডপ্ট করে নাও, একে ভালোভাবে রাখো, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হতে রাজি হয়ে যাব। এবার অন্যান্য ক্লাসমেটরা তো বলে ওঠে যে বাহ, এতদিনে বেন মলির প্রপোজালে রাজি হয়েছে। কিন্তু মলি তো তখনই বিড়ালটা বেনের কোলে দিয়ে দেয় এবং সে বলে যে বিড়ালে আমার অ্যালার্জি আছে, তাই আমি এই বিড়াল কখনোই রাখতে পারবো না। আর তাছাড়া এতদিন ধরে আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, আবার তোমার বিড়ালের দায়িত্ব আমাকে নিতে হবে? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও, তা না হলে আমি কিন্তু হিসাব করতে লেগে যাব যে তোমার পিছনে এতদিন আমার কত টাকা খরচা হয়েছে। এবং এই বলে মলি তো তখনকার মতো বেনকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং মলি বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে এসেই মলি বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে এবং সে বাড়িতে সেই বিড়ালটা অর্থাৎ নেনিকে দেখতে পায়। এবং বিড়ালটা মলির নানা রকমের যে অ্যান্টিক কাচের জিনিসপত্র ছিল সেগুলো ভেঙে চুরে এক করে রেখেছিল। এবার মলি তো ভাবে যে সত্যি কি বিড়ালটা এতটা এভিল, এবং মলি বিড়ালটাকে আদর করতে যায় যে অ্যাটলিস্ট ট্রাই তো করা যেতে পারে। কিন্তু বিড়ালটা সেই আগের মতনই দুষ্টু ছিল এবং সে মলির হাতে আঁচড় মেরে দেয়। এবার মলি তো সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, কিন্তু তখনই সেখানে আসে বেনের মা মিস লুই। এবং মিস লুই এসে তো মলিকে ধাক্কা মেরে ফেলে দেয় যে তোমার লজ্জা করে না, একটা বেড়ালকে তুমি কষ্ট দেওয়ার চেষ্টা করছো। এবং পড়ে গিয়ে কাচের টুকরোয় মলির হাত তো রীতিমতো কেটে যায়। মলির মনে পড়ে যে আগের জন্মে বেনকে সাহায্য করার জন্যই সে বেনের মাকে তার বাড়িতে কাজ দিয়েছিল, যাতে অন্তত তারা কিছু পরিমাণ অর্থ তো উপার্জন করতে পারে। কিন্তু সেও যে আসলে এইরকমই শয়তান সেটা মলি জানতো না। এবার মলি তো তখনই বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তোমাকে কে অ্যালাউ করেছে আমার বাড়িতে বিড়াল নিয়ে আসার জন্য, তাও আমার অনুমতি ছাড়া? এবং মিস লুই বলে ওঠে যে এনেছে তো কি হয়েছে, হ্যাঁ, এমনিতেও তোমার বাড়ি এত বড়, আর তাছাড়া এটা আমার ছেলের বিড়াল, ওকে আমি এখানে আনতেই পারি। আর তাছাড়া তুমি এতদিন ধরে আমার ছেলের পিছনে ঘুরছো, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার ছেলেকে বিয়ে করবে, তখন তো ওই বাড়িটা আমার ছেলেরই হয়ে যাবে। তাহলে সেখানে যদি আমি একটা বিড়াল আনি তাহলে এমন কি ক্ষতি হয়েছে? এবার এই কথা শুনে মলি তো প্রচন্ড রেগে যায় যে তোমার সাহস হয় কি করে এইসব কথা বলার, আমার বাড়ির চাকরানি হয়ে তুমি এইসব কথা বলছো, আমি কখনোই বেনকে বিয়ে করব না। এবং সে তার লোকদের ডেকে বেনের মা এবং সেই বিড়ালকে বাড়ি থেকে বার করে দেয়। এবার বেনের মা তো চেঁচাতে থাকে যে তোমাদের এত সাহস, আমি তোমার শাশুড়ি, তুমি আমার সাথে এমন করলে, আমিও দেখে নেব যে তুমি আমার কোনো ক্ষতি কিভাবে করতে পারো। এবার এইসব ঝগড়া ঝামেলা করে মিস লুই তো সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই বাইরে বেন তার মাকে দেখে বলে যে মা, তোমাকে যে ফটোগুলো তুলতে বলেছিলাম তুলেছো তো? এবং বেনের মা তখনই তার জামার বোতামে লাগানো একটি হিডেন ক্যামেরা দেখায়, যে ক্যামেরাতে সে মলির বেশ কিছু ফটো তুলে নিয়েছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার মলি তো হিসাব করছিল যে গত রাতে তার কি কি ক্ষতি হয়েছে।
এবং তখনই তার পিএ টম তার কাছে আসে এবং টম একটি ভিডিও মলিকে দেখায়। মলির একটি ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছিল, যেখানে সে একটি ছোট্ট বিড়ালের ওপর রাগ করছিল এবং সবার কাছেই সে একটি নিষ্ঠুর মেয়ে হিসেবে প্রমাণিত হচ্ছিল, যে এত বড়লোক বাড়ির মেয়ে সে একটা ছোট্ট বিড়ালকে কষ্ট দিচ্ছে, সে কতই না নিষ্ঠুর। এবং সেই নিয়ে ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয়ে গেছিল, মানে বেনের মা গোপনে যে ভিডিওটা বানিয়েছিল সেইটাই। এবং তখনই মলি শুনতে পায় যে তার দরজার বাইরে কিছু লোক প্রচন্ড চেঁচামেচি করছে। এবার মলি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং সে দেখে যে বেন এবং বেনের মা ক্যামেরা হাতে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা মলির লাইভ ভিডিও বানাচ্ছে। তারা লাইভ ব্রডকাস্টে বলছে যে সবাই দেখে নাও, সুপরিবারের অর্থাৎ এত বড়লোক পরিবারের মেয়ে একটা সামান্য বিড়ালকেও অ্যাডপ্ট করতে পারে না। তারা একটা অ্যানিমালের সাথে এই ধরনের ক্রুয়েলিটি করে, তাদের তো শাস্তি পাওয়া উচিত। তারা একটা ছোট্ট বিড়ালকে এইভাবে অত্যাচার করে। এবার মলি তো তখনই বলে ওঠে যে এক্ষুনি এদেরকে বাড়ি থেকে বার করে দাও। এবং টম তখনই সিকিউরিটি ডাকে তাদেরকে বাড়ি থেকে বার করার জন্য। কিন্তু বেন আর বেনের মা তো তখনও লাইভ টেলিকাস্ট চালিয়ে যাচ্ছিল যে মলি, এরপর তোমার সাথে যেটা হবে সেটা কিন্তু তুমি জানো না, সুতরাং তাড়াতাড়ি তুমি আমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে হয়তো তোমাকে লোকজনেরা ক্ষমা করে দেবে। কিন্তু মলের সিকিউরিটি গার্ডরা তখনই তাদেরকে ধরে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়। এবার মলি তো ভাবছিল যে তাদের বাড়ি থেকে বার করে দিয়ে হয়তো বিপদ মিটে গেছে, কিন্তু বেন তখনই বলে ওঠে যে মলি, আমাদের দুজনকে তো তুমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, কিন্তু বেশি লোক এলে তুমি কি করবে? এবং তখনই সেখানে বেশ কিছু লোক প্ল্যাকার্ড নিয়ে চলে আসে, যারা কিনা এই অ্যানিমাল ক্রুয়েলিটির বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছিল। তারা মলির ওই ভাইরাল ভিডিও দেখে সবাই মলের বিরুদ্ধে চলে এসেছিল প্রতিবাদ করতে। এবার মলি বুঝতে পারে যে বেন আর বেনের মা তো ভালো করেই সবকিছু প্ল্যান করে এসেছে। এবং মলি তখনই জিজ্ঞাসা করে যে আচ্ছা, তার মানে তোমরা বলতে চাইছো যে ওই ছোট্ট বিড়ালটা তোমাদের পোষা বিড়াল ছিল, তাই তো? এবং বেন আর বেনের মা বলে যে হ্যাঁ, নিঃসন্দেহেই ওটা আমাদের বিড়াল ছিল। শুধুমাত্র বিড়াল না, ওটা আমাদের কাছে একটা ফ্যামিলি মেম্বারের মতো ছিল। আমার ছেলের মনটা এতই ভালো যে সে এই ছোট্ট বিড়ালকে রাস্তায় কষ্ট পেতে দেখিয়ে আর সহ্য করতে পারেনি, তাই জন্যই সে বিড়ালটাকে বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু আমার ছেলে তো পড়াশোনায় ব্যস্ত থাকে, তাই সে চেয়েছিল বিড়ালটা যাতে ভালো থাকে। কিন্তু এত বড় বাড়িতেও বিড়ালটার এতটুকু জায়গা হলো না। এই বাড়ির লোকেরা বড়লোক হলেও বড্ড ছোট মনের, যে তারা একটা ছোট্ট বিড়ালকে জায়গা দিতে পারলো না। এবং লুই তো এই সমস্ত কথা বলে লোকজনের মন মলির প্রতি আরো বিষিয়ে দিচ্ছিল এবং সকলে তো মলিকে অপমান করতে করতে রীতিমতো তার চরিত্র তুলে কোয়েশ্চেন করতে শুরু করে দিয়েছিল। এবং তখনই বেন বলে ওঠে যে মলি, পুরো ইন্টারনেট কিন্তু তোমাকে এখন অভিশাপ দিচ্ছে। তুমি এই বিড়ালটাকে এখনই অ্যাডাপ্ট করার কথা সকলের সামনে বলে দাও, তাহলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, আর তোমার এই বদনাম খোঁজাতেও আমি তোমাকে সাহায্য করব। এবং তখনই মলি বলে যে তাই নাকি, এবং সে বেনকে ঠাস করে এক চড় মারে। এবার টম তখনই এসে বলে যে ম্যাডাম, সবকিছু রেডি আছে। এবং মলি বলে যে তোমরা যারা প্রতিবাদ করতে এসেছিলে, আশা করি তোমরা আমার দিকটাও শুনতে রাজি আছো। এবং সে সকলকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং সেখানে মলি সকলকে একটা ভিডিও দেখায়। আসলে মলের বাড়িতে তো ক্যামেরা লাগানোই ছিল এবং সেখানকার ফুটেজেই দেখা গেছিল যে বেনের প্রিয় বিড়াল নেনি মলের বাড়ির কত জিনিস ভেঙেছে। এবার মলি তো তখনই বেন আর বেনের মাকে একটা বিল ধরিয়ে দেয় এবং সে বলে যে এই বেড়ালটা আমার বাড়িতে যে সমস্ত অ্যান্টিক জিনিস ভেঙেছে তার বিল হচ্ছে 6.7 মিলিয়ন টাকা। তাই তোমরা তাড়াতাড়ি এই টাকাটা কিভাবে শোধ করবে সেইটা বলো। এবারে এই কথা শুনেই লুই আর বেনের তো মাথা খারাপ হয়ে যায় এবং তখনই মলি তাদেরকে আর একটা ভিডিও দেখায়, বেড়ালটা যখন মলিকে আছড়ে দিয়েছিল হাতে সেই ভিডিওটা। মলি বলে যে সবাই দেখো, আমার হাতেও এখনো ব্যান্ডেজ রয়েছে, আমি কিন্তু তারপরেও আমার চিকিৎসার জন্য আলাদা কোনো চার্জ চাইছি না, কেবলমাত্র যে জিনিসগুলি ভেঙেছে সেগুলিরই বিল পে করতে বল। এবার বেনের মা তো তখনই সেই সমস্ত বিল ছিঁড়ে ফেলে বলে যে কি, আমরা এই সমস্ত বিল কেন পে করব? এবং মলি তখনই তার ক্যামেরা হাতে নিয়ে বলে যে বেন, কেবলমাত্র তুমি লাইভ টেলিকাস্ট করতে পারো না, আমিও লাইভ টেলিকাস্ট করতে পারি। এবং সে তো বেন আর বেনের মাকে নিয়ে লাইভে বলতে শুরু করে যে সকলে দেখে নাও, এরা হচ্ছে সেই মানুষজন যারা অন্যদের মিলিয়ন মিলিয়ন টাকা ধ্বংস করে আবার তাদেরকেই দোষারোপ করতে চলে আসে। এবং আশেপাশে যে সমস্ত লোকেরা বেনের সাপোর্টে এসেছিল তারাও তো তখন বেনের এগেনস্টে চলে যায়। এবার মলি তখনই বলে ওঠে যে আচ্ছা, এখানে তো অনেক লোকই আছে তাই না, এবং তারাও তো ওই বিড়ালের সাপোর্টে কথা বলতে এসেছিল, তাহলে একটা কাজ করা যাক, এই বিলের টাকাটা আমি এদের সকলের থেকেই নিই।
সকলে যদি ভাগাভাগি করে দেয় তাহলে নিশ্চয়ই টাকাটা খুব একটা বেশি হবে না। এবং এই কথা শুনে সকলেই বেন এবং বেনের মায়ের ওপর প্রচন্ড ক্ষেপে যায় এবং তারা উল্টে তাদেরকেই পেটাতে শুরু করে দেয়। এবার বেন তো তখনই বলে ওঠে যে সবাই দাঁড়াও, আমি এই টাকা ফেরত দিয়ে দেব। এবার বেন তো তার পকেট থেকে কুচো কাঁচা যা টাকা ছিল বার করে, কিন্তু সেখানে 6 মিলিয়ন টাকা তো অনেক দূরের কথা, 600 টাকাও ছিল না। এবং তখনই মলি বলে ওঠে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। বেন, তুমি একটা পেপারে সাইন করে দাও যে তুমি সারা জীবন আমার সাথে চুক্তিবদ্ধ থাকবে, অর্থাৎ যতদিন না তুমি এই ধারটা চোকাতে পারছো। এবার বেন তো সেটাতে সাইন করতে প্রচন্ড ভয় পায় যে সারা জীবন একজনের কাছে এইভাবে ঋণী থাকা, এবং সে তার মাকে ওই ডিলটাতে সাইন করতে বলে, কিন্তু তার মাও সেটাতে সাইন করতে চায় না। ফলে বেন বাধ্য হয় সেই ডিলে সাইন করতে। এবং তখনই মলি পুলিশ ডেকে বেন এবং বেনের মাকে ধরিয়ে দেয়, তারা কোনো পারমিশন ছাড়া মলির বাড়ির ভিতরে তার ভিডিও বানিয়েছিল। এমনকি সেটা ভাইরাল করে তারা মলিকে নানাভাবে অপদস্থ করার চেষ্টাও করেছে। আর মলি তো শান্তি পায় যে অ্যাটলিস্ট এই দুজনকে জেলে পাঠানো গেছে, এবার অন্তত কিছুদিনের জন্য সে শান্তিতে থাকতে পারবে, তাকে আর কোনো চিন্তা করতে হবে না। এবং তখনই সে তার ড্রয়ারে একটা লিফলেট পায়, যেটা কিনা একটা ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স কম্পিটিশনের লিফলেট ছিল। মলি মনে মনে ভাবে যে আগের জন্মে আমি এই পরীক্ষায় নিজে পার্টিসিপেট করিনি, কিন্তু বেনকে সাহায্য করেছিলাম কম্পিটিশনে জিততে, যার ফলে কিনা বেন পরবর্তীকালে কেরিয়ারে অনেকটাই উন্নতি করতে পেরেছিল। কিন্তু এইবার আর আমি তেমনটা করব না, এইবার আমি নিজে কম্পিটিশনে অংশগ্রহণ করব। এই কম্পিটিশনে যারা উইনার হয় তারা বেশ ভালো রকমের একটা অ্যামাউন্ট, প্রায় 1 মিলিয়ন টাকা পায়, এবং এরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা ভালো কোম্পানিতে চাকরিরও সুযোগ পায়। তাই মলি তার কেরিয়ারে এরকম একটা সুযোগ ছাড়তে চায়নি। এবার মলি তো তার স্কুলে এর ফর্মটা জমা দিতে আসে, এবং তখনই সেখানে সে বেনকেও দেখতে পায়। এবার মলি তো অবাক হয়ে যায় যে বেন এত তাড়াতাড়ি জেল থেকে কি করে ছাড়া পেল, এবং বেন জানায় যে সে আসলে বেল নিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। মলি তো তখনই বলে যে তাই নাকি, তো তোমার মা কোথায়? তোমার মা কি বেল পায়নি, নাকি তোমাদের কাছে কেবলমাত্র একজনেরই বেল দেওয়ার মতো টাকা ছিল? বেন বলে ওঠে যে মলি, তোমার এত বড় বড় কথা আমি আর সহ্য করতে পারছি না। আমি এই কম্পিটিশনে একবার জিতে যাই, তারপর এই টাকাটা নিয়ে আমি তোমাকে দেখিয়ে দেব আমি কি কি করতে পারি। এবং বেন তখনই মনে মনে ভাবে যে নেনিকে আমি কখনোই তোমার বাড়িতে পাঠাতাম না মলি, নেনিকে তোমার বাড়িতে পাঠাতে আমি বাধ্য হয়েছিলাম যাতে নেনি তোমার সৌভাগ্য শোষণ করে নিজে ম্যাচিওর হতে পারে। মানে ইচ্ছা করেই কিন্তু বেন মলির কাছে নেনিকে পাঠিয়েছিল, না হলে সে তো নিজেই একটা বিড়ালের দেখভাল করতে পারতো। আসলে নেনি মলের কাছে থেকে মলের যে সৌভাগ্য ছিল বা বলা যায় তার গুড লাক, সেটা শোষণ করে নিজের ম্যাজিক্যাল পাওয়ার যাতে আরো বাড়িয়ে তুলতে পারে, সেই জন্যই। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এবং আমরা বেনকে তার ম্যাজিক্যাল বিল্লি অর্থাৎ নেনির সাথে দেখতে পাই। এবার বেন তো নেনিকে ধরে আদর করতে থাকে এবং বলতে থাকে যে নেনি, তুমি হচ্ছো আমার সেই ম্যাজিক্যাল ফেয়ারি যে কিনা আমাকে এই পৃথিবীতে ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। আমি জানি যে এই ম্যাথ কম্পিটিশনে তোমার সাহায্য ছাড়া আমি জিততে পারবো না, তুমি আমাকে জিতিয়ে দিও, আমি তোমার ওপর প্রচুর ভরসা করে রয়েছি। এবার আদেও এই বিড়ালটাকে জেতাতে পারবে কিনা সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবার আমরা 2 দিন পর ওই ম্যাথ কম্পিটিশনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে বেন তো বিড়ালটিকে কম্পিটিশনের জায়গায় নিয়ে এসেছিল। এবং মলি তো তাই দেখে বলে ওঠে যে তুমি একটা বিড়ালকে এখানে কেন নিয়ে এসেছো, এক্সাম হলে কি একটা বিড়াল আনা যায়? এবং বেন তো তখনই বলে ওঠে যে ওকে নিয়ে আমি এক্সাম হলে বসবো না, ওকে কেবলমাত্র আমি সাথে করে এনেছি। কিন্তু মলি, যদি আমি এই কম্পিটিশনে জিতে যাই তাহলে তুমি আমার সাথে একটা বাজি লাগাও যে আমি ফার্স্ট হলে তুমি আমার কাছে আর আমার বিড়াল নেনির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে, আর তুমি আমার মাকে জেল থেকে বের হতে সাহায্য করবে। এবার মলি তো বলে ওঠে যে কি, আমি কোনো মতেই এরকম কোনো বাজি লাগাবো না। বেন বলতে থাকে যে তুমি আমার বিড়ালকে তোমার বাড়িতে রাখবে এবং ওকে ভালো করে খাইয়ে দাইয়ে বড় করতে সাহায্য করবে। মলি তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে বেন, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মা আর তোমার এই বিড়ালকে আমি কোনো রকমেরই সাহায্য করব না। এবার ততক্ষণে সেখানে যে এক্সামিনার ছিল সে চলে আসে, এবং এক্সামিনার সকলকেই এক্সাম হলে যেতে বলে, এবং এক্সামিনার তো বেনের বিড়ালটিকে দেখে তাকে বেশ আদরও করে দেয়। এবার তারা তো সকলেই এক্সাম দিতে এক্সামিনেশন রুমে চলে আসে, এবং মলি তো কোয়েশ্চেন পেপার দেখেই বুঝতে পারে যে সকল কোয়েশ্চেনই তার জন্য বেশ সোজা, কিন্তু বেনের জন্য এই কোয়েশ্চেন খুব একটা সোজা হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের ফেভারিট সাবজেক্ট কি, আর কোন সাবজেক্টে তোমরা সবচেয়ে ভালো মার্কস পাও।
মলি মনে মনে ভাবে যে বেন তো শিওর ফার্স্ট রাউন্ডেই এগোতে পারবে না, এবং মলি খুবই কনফিডেন্টলি তার প্রথম রাউন্ডের সব উত্তর দেয়। এবার প্রথম রাউন্ডের যখন ফল ঘোষণা করা হয়, সেখানে 4-5 জন সিলেক্ট হয়, এবং তাদের মধ্যে মলির সাথে সাথে বেনও ছিল, এবং বেনও কিন্তু ফুল মার্কস পেয়েছিল। মলি তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। বেনের পক্ষে এত কঠিন কোয়েশ্চেন আনসার করা তো সম্ভবই না। আগের জন্মে সে পাশ করেছিল কারণ মলি তাকে টিউশনে হেল্প করেছিল, কিন্তু এই জন্মে সে কি করে পাশ করলো? তাহলে কি সত্যি বেড়ালটা কোনোভাবে বেনকে হেল্প করেছে? এবং বেন তো তখনই বলে ওঠে যে, কি মলি, এত অবাক হয়ে যাচ্ছ কেন? তোমাকে তো আমি বলেইছিলাম যে নেনি থাকলে আমি ফার্স্ট হব। আমার সাথে বেশি পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমার মৃত্যু অবধারিত। এবং মলির তখনই মনে পড়ে যে সত্যি আগের জন্মে তার মৃত্যু তো হয়েছিল এই বেনের হাতে। তাহলে কি এই জন্মেও আবারও সেরকম কিছু হতে চলেছে? মলি কি এই জন্মেও তার প্রতিশোধ নিতে পারবে না? এবার পরের রাউন্ডে এক্সাম শুরু হওয়ার আগে বেন তো আবারও তার নেনিকে নিয়ে লাউঞ্জে আসছিল, কিন্তু তখনই দুজন গার্ড বেনকে বিড়াল নিয়ে ঢুকতে দেয় না। তারা বলে যে এই এক্সামের নিয়ম হচ্ছে কোনো রকমের পেট নিয়ে লাউঞ্জে ঢোকা যাবে না, পেটকে বাইরে খাঁচায় রেখে আসতে হবে। এবার বেন তো বলে ওঠে যে এই নিয়ম আবার কখন চালু হলো? আমি তো আগের রাউন্ডে বিড়ালকে নিয়ে লাউঞ্জে বসেছিলাম, আমি তো তোকে এক্সাম হলে নিয়ে যাচ্ছি না। এবং গার্ডরা বলে যে এই রাউন্ড থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। এবং তখনই তো সেখানে মলি বেরিয়ে আসে। আসলে এই এক্সামটা যারা কন্ডাক্ট করছিল তাদের মধ্যে মলির পরিবার অর্থাৎ সুপরিবাররাও ছিল স্পন্সর হিসাবে। তাই মলি খুব সহজেই নতুন একটা নিয়ম অ্যাড করতে পেরেছিল। মলি ভেবেছিল যে বিড়ালটাকে যদি খাঁচায় বন্দি করে স্টোর রুমে রেখে দেওয়া যায়, তাহলে বিড়ালটা হয়তো বেনকে আর কোনো রকমের সাহায্য করতে পারবে না। এবং মলের কথা মতো বিড়ালটিকে তো খাঁচায় বন্দি করে একটি আলাদা রুমে রেখে দেওয়া হয়, এবং সেকেন্ড রাউন্ডের এক্সাম শুরু হয়। কিন্তু সেকেন্ড রাউন্ডের এক্সামেও খুব ভালোভাবেই বেন পাশ করে। মলি বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। বিড়ালটাকে তো এবারে অনেকটাই দূরে রাখা হয়েছে, তারপরেও সে তার ম্যাজিক কি করে কাজে লাগাচ্ছে। এবং মলি সেই স্টোর রুমে যায় যেখানে কিনা বিড়ালটাকে খাঁচায় রাখা হয়েছিল, এবং মলি সেখানে দেখতে পায় বেনকে। বেন একজন মহিলার সাথে কথা বলছিল, এবং বেন বলছিল যে দয়া করে আপনি আমাকে এবারের মতো পরীক্ষায় পাশ করিয়ে দিন, আমি যে টাকাটা জিতবো সেখান থেকে আপনাকে ভাগ দেব। এবং মহিলার ছায়াও দেওয়ালে পড়েছিল। এবার মলি তো বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব। বিড়ালটা তো এখনো ছোট আছে, তাহলে কি ও এখনই ডিমনিসে পরিণত হয়ে গেছে? না হলে কে বেনকে এইভাবে সাহায্য করছে? এবং মলি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এবার বেন সেই ঘর থেকে বেরিয়ে আসার পর মলি সেই ঘরে যায়, এবং সে দেখে যে সেখানে বিড়াল ছাড়া আর কেউই তো নেই। এবং তখনই মলি এমন একটা জিনিস দেখতে পায় যাতে মলির কাছে পুরোটাই পরিষ্কার হয়ে যায়। এরপরে থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডের এক্সাম শুরু হয়, এবং ফাইনাল রাউন্ডের কোয়েশ্চেন তো সবচেয়ে কঠিন ছিল। এবং আমরা দেখতে পাই যে পরীক্ষায় বিজয়ী হয় বেন, কারণ বেন নাকি সবচেয়ে ভালো উত্তর দিয়েছিল। বেন এমনভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করেছিল যেগুলো সবচেয়ে ইজিয়েস্ট হয়ে, এবং এত ভালোভাবে কেউই উত্তর সলভ করতে পারেনি। বেন 100-100 পেয়েছিল। কিন্তু মলি আর এইবার বেনের রেজাল্ট দেখে চমকায় না, কারণ মলি জানতো যে এই শয়তানের পিছনে আসলে কে আছে। মলি তো সঙ্গে সঙ্গে গিয়ে বেনের পেপারটাই ছিঁড়ে দেয়। এবার বেন তো তখনই বলে ওঠে যে মলি, ছিঁড়ে দিয়ে তো কোনো লাভ নেই, আমি তো জিতেই গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কি আমাকে হিংসা করছো তোমার এত বুদ্ধি নেই বলে? মলি বলে ওঠে যে বেন, আমি খুব ভালো করেই জানি যে তুমি এই পরীক্ষায় চিটিং করেছো, এবং তোমার বিড়ালের মাধ্যমেই তুমি চিটিং করেছো। এবার এক্সামিনার তো তখনই বলে ওঠে যে বিড়ালের মাধ্যমে চিটিং, কিন্তু বিড়ালটা তো অন্য ঘরে ছিল। আর তাছাড়া বিড়ালকে কখনো অঙ্ক সলভ করতে পারে নাকি? তাহলে চিটিং কি করে হবে? এবং সকলে বলে ওঠে যে হ্যাঁ, বিড়ালটার কি কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে নাকি বিড়াল কি করে চিটিং করতে সাহায্য করবে? এবং মলি তখনই বলে যে বিড়ালের সত্যি কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, এবং বিড়াল বেনকে প্রশ্নের উত্তর বলে দেয়নি, কিন্তু চিটিংটা বিড়ালের মাধ্যমেই করা হয়েছে। এবং এই চিটিং এ বেনের সাথে আরো একজন যুক্ত ছিল, আর সেটা হচ্ছে আমাদেরই এক্সামিনার। তোমাদের মনে আছে প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে এক্সামিনার বেনের বিড়ালটাকে আদর করে দিয়েছিল, এবং তখনই এক্সামিনার লুকিয়ে বিড়ালের কলারে আনসারের একটা চিট ঢুকিয়ে দিয়েছিল, যেটা থেকে কিনা বেন কপি করতে সক্ষম হয়েছিল, এবং এই চিটিং এর মাধ্যমেই সে জিতে গেছিল। এবার এক্সামিনার তো খুব চেঁচাতে থাকে যে কি তুমি আমাকে দোষারোপ করার চেষ্টা করছো? তুমি জানো আমি এই পরীক্ষার এক্সামিনার।
এবং সে লোক ডেকে মলিকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু তখনই মলি বলে ওঠে যে আমার কাছে কিন্তু প্রমাণ আছে, কারণ আপনার জামায় একটা ব্যাজ লাগানো ছিল যেখানে কিনা আপনি এক্সামিনার সেটা লেখা ছিল। সেই ব্যাজটা কোথায়? সেই ব্যাজটা পাওয়া গেছে ওই বেড়ালের খাঁচার সামনে, কারণ আপনি লুকিয়ে লুকিয়ে বারবার ওই খাঁচার কাছে যাচ্ছিলেন এবং সেই বিড়ালের কলারে আপনি আনসারের চিট লুকিয়ে দিচ্ছিলেন, যাতে কিনা বেন এই পরীক্ষায় জিততে পারে। এবার সকলের সামনেই তো ফাঁস হয়ে যায় যে এক্সামিনার এবং বেন দুজনেই চিট করেছে, তাই তাদেরকে সঙ্গে সঙ্গে এই এক্সাম থেকে এবং চাকরি থেকে ব্যান করে দেওয়া হয়। এবং মলি তখনই ওই 1 মিলিয়ন টাকা বাকি যে পরীক্ষার্থীরা ছিল তাদের মধ্যে ভাগ করে দেয় এবং টাকার ভাগ পেয়ে তারা তো সকলেই খুব খুশি হয়েছিল। মলি মনে মনে ভাবে যে বেন, আগের জন্মে এই 1 মিলিয়ন টাকা নিয়েই তুমি তোমার বিজনেস শুরু করেছিলে, কিন্তু এইবার সেটা আমি তোমাকে পেতে দিইনি। আমি দেখতে চাই যে এই জন্মে তুমি কি করো। এবার পরের দিন সকাল হতেই তো মলির ঘুম ভেঙে যায়, কারণ কেউ তার দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। এবার মলি তো ভাবে যে এত সকালবেলা তাকে কে জ্বালাতে চলে এলো, এবং সে দেখে যে আবারও বেন তার দরজায় এসে ধাক্কা দিচ্ছে এবং দরজা খুলতেই বেন তো তার বিড়ালকে মলির হাতে ধরিয়ে দেয়। বেন বলে ওঠে যে তোমার দোষেই কালকে আমি ওই ম্যাথ কম্পিটিশন জিততে পারিনি এবং ওই 1 মিলিয়ন টাকা থেকে আমি বঞ্চিত হয়েছি। এখন আমার কাছে আর কোনো টাকা নেই, প্লাস আমাকে লোনের অনেক টাকাও শোধ করতে হবে। তোমার জন্য আমার বিড়াল আর খেতেও পাচ্ছে না, তাই এবার থেকে তুমি আমার বিড়ালের দায়িত্ব নেবে। এবার মলি তো সঙ্গে সঙ্গে সেই বিড়াল ফিরিয়ে দিয়ে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার এই বিড়ালের দায়িত্ব আমি কখনোই নেব না। এবং বেন তখনই বলে ওঠে যে তুমি জানো না আমার বিড়ালের কি ক্ষমতা রয়েছে, একবারও ম্যাচিওর হয়ে যাক, তারপর আমি তোমাকে চুটকিতে খতম করে দেব। এবং এই বলে বেন তো বিড়ালটাকে মলির ঘরের মধ্যে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার মলি তো কিছুক্ষণ পরে এসে দেখে যে বিড়ালটা তার ঘর একেবারে লন্ডভন্ড করে দিয়েছে, নানা রকমের কাচের জিনিস ভেঙেছে এবং যা নয় তাই করেছে। মলি বলে যে টম, তোমাকে আমি বলেছিলাম না যে বিড়ালটাকে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে আসতে, ও আবার এখানে এলো কি করে? এবং টম বলে যে ম্যাডাম, আমি সকাল থেকে প্রায় 10 বার ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি, কিন্তু যতবারই বার করেছি কিছুক্ষণ পরে দেখি ও আবার বাড়িতে চলে আসে। এটা যে কি করে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার মলি তো তখনই বলে ওঠে যে কি, বাড়িতে কি করে আসবে? আমি এইসব কথা বিশ্বাস করি না, আমি এক্ষুনি নিজে গিয়ে ওকে বাড়ির বাইরে ছেড়ে আসবো। এবং এই বলে মলি তো বিড়ালটিকে নিয়ে প্রায় 40 কিলোমিটার দূরে গিয়ে সেখানেই ছেড়ে আসে। মলি বাড়ি এসে বলে যে এবার আমি ওকে 40 কিলোমিটার দূরে ছেড়ে এসেছি, এবার নিশ্চয়ই আর বাড়ি ফিরে আসতে পারবে না। চলো, এবার আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু মলি দেখে যে বাড়িতে অলরেডি বিড়ালটা চলে এসেছে এবং সে সিঁড়িতে বসে আছে। এবার এই দৃশ্য দেখে মলি তো প্রচন্ড চমকে যায় যে এটা কি করে সম্ভব, যেখানে আমি ড্রাইভ করে ওকে নিয়ে গেছিলাম প্রায় 40 কিলোমিটার, একটা বিড়াল এতটা রাস্তা কি করে ফেরত চলে আসতে পারে? ঠিক আছে, আমি ওর অন্য ব্যবস্থা করছি। এবং মলি পরের দিনই বিড়ালটাকে অ্যাডপ্ট করার জন্য একটা পোস্ট দিয়ে দেয় এবং একটি মেয়ে এসে বিড়ালটিকে অ্যাডপ্ট করে নিয়ে যায়। এবার কিছুক্ষণ পরেই তো মলির কাছে বেনের কল আসে এবং বেন তো খুবই উতলা হয়ে বলতে থাকে যে আমার বিড়াল কোথায়, ওকে তুমি ঠিক মতো খেতে দিচ্ছ তো, ওর একটা ফটো পাঠাও, ওর ভিডিও পাঠাও, ইত্যাদি ইত্যাদি। এবং মলি তখনই বলে যে সরি, তোমার নেনি এখন অন্য একজনের বাড়িতে আছে, আমি ওর কোনো ফটো ভিডিওই পাঠাতে পারবো না। কিন্তু তখনই সেই মহিলাটি আবারও ফিরে আসে এবং সে বলে ওঠে যে তোমার এই বিড়ালকে আমি অ্যাডপ্ট করতে পারবো না। আমার গলায় এই কামড়ের দাগগুলো দেখেছো? এই বিড়ালটা একটা শয়তান বিড়াল, যতই আমি ওকে আদর করতে যাই না কেন ও বারবার আমাকে কামড়ে দেয়। তোমাকে এর জন্য আমায় টাকা দিতে হবে, নয় তুমি আমাকে টাকা দেবে, না হলে তোমার এই বিড়ালকে আমি রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দেবো। এবার মলি তো তখনই বলে যে আমি তো তোমাকে টাকা দেবো না, তুমি বিড়াল নিয়ে যা খুশি করবে করো। এবং এই কথা শুনে মেয়েটি তো বিড়ালকে রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে বেন আসে এবং বেন বলে ওঠে যে কোথায় আমার বিড়াল, কোথায়? এবং নেনি তো বলে যে তোমার বিড়াল কোথায় সেটা আমি কি করে জানবো, আমি তো বললামই যে আমি ওকে অ্যাডপশনের জন্য দিয়ে দিয়েছিলাম। এবার বেন তো বারবার ইচ্ছা করে মলির কাছে বিড়ালটাকে পাঠাচ্ছিল, যাতে কিনা বিড়ালটা মলির গুড লাক শোষণ করে নিতে পারে এবং সে তাড়াতাড়ি তার ম্যাজিক্যাল পাওয়ারগুলো নিয়ে আরো ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। না হলে বেন কেন বারবার বিড়ালটাকে পাঠাবে? এবং বেন তখনই বলে যে মলি, একবার আমার বিড়ালের ম্যাজিক্যাল পাওয়ারটা চালু হয়ে যাক, তারপর তোমার আমি কি করব সেটা তুমি জানো না। এবং বেন তো সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে গিয়ে আশেপাশে বিড়ালটাকে খুঁজতে শুরু করে দেয়। এবার কিছু দূর গিয়ে সে ওই মহিলাটার দেখা পায় যে কিনা নেনিকে অ্যাডপ্ট করেছিল। এবং বেন দেখে যে মহিলাটা রাস্তার মাঝখানে বিড়ালটাকে ছেড়ে দিচ্ছে
বেন তো তখনই তাকে ধাক্কা মেরে বলে যে তুমি একটা ছোট্ট বিড়ালকে এইভাবে রাস্তার মাঝখানে ছেড়ে দিচ্ছ। এবং মহিলা তো বেনকে দেখে আরো ক্ষেপে যায় যে ও, তুমিই তাহলে এই বিড়ালটার আসল মালিক, তোমাকে তাহলে আমাকে কম্পেনসেট করতে হবে, না হলে তোমাকে আমি ছাড়বো না। এবং এই নিয়ে মহিলা এবং বেনের মধ্যে হাতাহাতি লেগে যায়। কিন্তু তখনই সেখানে মহিলার হাজবেন্ডও নেমে আসে এবং সেই হাজবেন্ড এসে বেনকে তো মহা পিটুনি দেয় এবং পিটুনি খেয়ে বেনের অবস্থা খারাপ হয়ে যায় এবং তার তো মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সে প্রায় মরেই যাচ্ছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে বেনের নেনি বিড়াল থেকে তার মহিলা রূপ ধারণ করে এবং সেই ক্যাট ডিমন তার ক্ষমতার সাহায্যে বেনকে বাঁচিয়ে তোলে। এবং সে তো বেনের পেটের মতো মানে অনেকটা বিড়ালের মতনই আচরণ করছিল। এবং বেন বুঝতে পারে যে এইবার তার সুদিন আসতে চলেছে। তার ক্যাট ডিমন যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল সে তার ম্যাজিক্যাল পাওয়ার পেয়ে গেছে। এবার বেন মলিকে মজা দেখাবে। এবার আমরা বেশ কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই। এই কিছু মাসে বেন বা নেনির কোনো পাত্তাই ছিল না এবং তারা এখন স্কুল থেকে বেরিয়ে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজেদের মতো কাজকর্ম শুরু করে দিয়েছিল। এবার মলি তো তার পারিবারিক বিজনেস সামলাতেও শুরু করে দিয়েছিল। এবং এরকমই একদিন মলির সাথে বেনের দেখা হয়। কিন্তু বেন কিন্তু এখন আর ওই ভিখারি বেন ছিল না। বেন এখন একদম ব্র্যান্ডেড সুটেড বুটেড হয়ে ব্র্যান্ডেড ঘড়ি পরে বড়লোকের মতো এসেছিল। এবার মলি তো তখনই বলে ওঠে যে বাবা বেন, তোমার তো বেশ উন্নতি হয়েছে। তো তুমি কোন বড়লোক মেয়েকে পটিয়েছো যার থেকে এখন দামি দামি জামা কাপড় নিচ্ছ? এবং বেন তখনই বলে যে মেয়েকে পটানো, এইসব কিছুর দাম আমার কাছে এমন কিছু ম্যাটার করে না। আর তাছাড়া তুমি এত অহংকারী কথাবার্তা বলো না, কারণ তোমাদের শু কোম্পানিকে কিছুদিন পরেই আমি আমার জুতোর তলায় নিয়ে আসবো। এবার মলি তো বলে ওঠে যে তুমি একটা ম্যাথ কম্পিটিশনে সামান্য চিট করতে গিয়েও ধরা পড়ে গেছিলে, সে নাকি কোম্পানি বানিয়ে নিজে বিজনেসম্যান হবে, এই কথা আমি বিশ্বাস করি না। এবং বেন তখনই বলে যে কি হব না হব সেটা তুমি দেখতেই পারবে। আমার কোম্পানি যখন আমি চালু করব তখন তোমার কোম্পানিকে আমি খতম করে দেব। এখন আমার কাছে আমার ক্যাট ডিমনের পাওয়ার আছে। এবং এই সমস্ত ধমকি দিয়ে বেন তো সেখান থেকে চলে যায়। এবার মলি তো বাড়িতে এসে তার কোম্পানির কাজ দেখাশোনা করছিল এবং তখনই সেখানে টম আসে এবং টম জানায় যে মলিদের কোম্পানি থেকে বেন গত কিছু দিনে বেশ কিছু লোককে ভাঙিয়ে নিয়ে গেছে, তাদেরকে বেশি স্যালারির লোভ দেখিয়ে নিজের কোম্পানিতে জয়েন করিয়েছে। এবার মলি বুঝতে পারে যে শুধুমাত্র লোক ভাঙিয়ে নিয়ে যাওয়াটা বেনের উদ্দেশ্য না, বেনের উদ্দেশ্য আরো বড় কিছু। মলি বুঝতে পারে যে যে সমস্ত কর্মচারীদের বেন নিয়ে গেছে তারা একটা পার্টিকুলার প্রজেক্টের সাথে যুক্ত ছিল। তার মানে বেন নিশ্চয়ই ওই প্রজেক্টটা অর্থাৎ ওই সাউথ প্রজেক্টটা হাত করতে চাইছে। এবারে এতদিন ধরে ঠিক ছিল যে শু কোম্পানি অর্থাৎ মলের কোম্পানি এই প্রজেক্ট পাবে, কারণ মলের কোম্পানি ছিল বহু বহু বছরের পুরনো এবং তারা অন্যান্য কোম্পানিদের কাছে খুবই বিশ্বাসযোগ্য ছিল। মলে ঠিক করে যে পরদিন গ্রুপ মিটিং এ সে নিজেই যাবে এবং সে নিজে গিয়ে তাদের কোম্পানির প্ল্যান সকলের সামনে উপস্থিত করবে। এবার পরের দিন ওই সাউথ প্রজেক্টের মিটিং এ মলি তো হাজির হয় এবং সেখানে অন্যান্য অনেক বিজনেসের মালিকরাও এসেছিল এবং সেখানে মলির দেখা হয় বেনের সাথে। কিন্তু বেন এইবার একলা ছিল না, এইবার তার সাথে তার ক্যাট ডিমন গার্লফ্রেন্ড অর্থাৎ কিনা নেনিও ছিল। এবার মলিকে দেখে এই প্রজেক্টের যে কর্মকর্তা ছিল সে তো এগিয়ে আসে কথা বলার জন্য। কিন্তু সে আবার বেনকে দেখতেই বেনকে বেশি ইম্পর্টেন্স দিতে শুরু করে দেয়। মানে বোঝাই যাচ্ছিল যে বেন এই কদিনে বেশ কিছুটা প্রতিপত্তি আদায় করতে পেরেছে। এবারে মিটিং শুরু হয় এবং পালা আসে সকলের একে একে তাদের প্ল্যানটা প্রেজেন্ট করার এবং যাদের প্ল্যানটা সবচেয়ে ভালো হবে এই সাউথ প্রজেক্টটা তারাই পাবে। এবার প্রথমেই মলিকা স্টেজে ডাকা হয় প্ল্যানটা প্রেজেন্ট করার জন্য। কিন্তু বেন তখনই ব্যাগরা দিয়ে বলে ওঠে যে সবসময় তো শু কোম্পানি প্রথমে প্রজেক্ট প্রেজেন্ট করে, এইরকম ভাবে কতদিন আমরা হায়ারার্কি চালাবো? এইবার তো নিয়মগুলো একটু বদলানোর পালা এসেছে। হতে পারে এখানে অনেক নতুন নতুন কোম্পানি আছে যারা মলিদের কোম্পানির থেকেও ভালো প্ল্যান বানাবে, সুতরাং তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক না। এবার মলি তো তখনই বলে ওঠে যে বেন, তুমি যখন এতই কনফিডেন্ট সবার আগে তুমিই প্রেজেন্ট করো। এবং বেন প্রথমেই তার প্ল্যান প্রেজেন্ট করে। কিন্তু মলি তো বেনের প্ল্যান দেখে ভীষণই চমকে যায়, কারণ এটা তো সম্পূর্ণ তার প্ল্যানের কপি ছিল। মানে মলি যে প্রজেক্টটা বানিয়েছিল সেটারই কপি ছিল। এবার বেন তার প্রজেক্ট প্রেজেন্ট করে এবং সেই প্ল্যান দেখে সকলেই ভীষণ প্রশংসা করে যে বেন এত ভালো একটা প্ল্যান দিয়েছে, নিশ্চয়ই বেনই এই প্রজেক্টটা পাবে। এবার বেন তো তখনই মলিকে বলে যে মলি, কেমন লাগলো আমার প্ল্যানটা? এবার তোমার পালা, তুমি এবার সবাইকে দেখাও যে তুমি কি প্ল্যান করেছো। এবার অবভিয়াসলি মলির প্ল্যানটা তো বেন দেখিয়ে দিয়েছে।
তাই মলি যদি এখন ওই সেম প্রজেক্টই সবার কাছে দেখায় তাহলে সবাই মলিকেই কপি ক্যাট ভাববে। এবার মলি তখনই সকলের সামনে বলে যে আমি মলি সুগ্রুপের হয়ে বলছি, আমরা এই প্রজেক্ট থেকে উইথড্র করছি, আমরা এই প্রজেক্টে অংশগ্রহণ করতে চাই না। এবং বেন তো তখনই বলে ওঠে যে মলি, কেন, তুমি কি ভয় পেয়ে গেলে? তুমি কি আমার প্ল্যানটা দেখে এতটাই ভয় পেয়ে গেলে যে তুমি উইথড্র করে নিচ্ছ? সকলেই তো এই কোম্পানি কি প্ল্যান করছে সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, সকলেই তোমাদের থেকে এত এক্সপেকটেশন রাখে। এখন তুমি যদি এমনটা করো তাহলে কিন্তু সকলেই ভীষণ কষ্ট পাবে। এবার বেন তো ইচ্ছা করেই এমন একটা প্রেশার মলির ওপর ক্রিয়েট করে এবং মলি তখনই বলে যে ঠিক আছে, আমি দেখাচ্ছি যে আমি কি প্ল্যান তৈরি করেছি। এবং মলি তখনই তাদের সকলের সামনে নিজের প্ল্যান প্রেজেন্ট করে, কিন্তু এটা কিন্তু ওই প্ল্যানটা ছিল না, কারণ মলি আগে থেকেই দু রকমের প্ল্যানই তৈরি করে রেখেছিল। এবার মলির প্ল্যানটা তো এতটাই ভালো হয়েছিল যে সকলে উঠে দাঁড়িয়ে মলের জন্য হাততালি দেয় এবং সকলে বলে ওঠে যে সত্যি এই প্রজেক্টটা তো মলির কোম্পানিই পাবে। এমনকি অন্য ইনভেস্টররাও বলে যে তারাও মলের কোম্পানিতে ইনভেস্ট করতে চায়, তারাও 30%, 40%, 50% পর্যন্ত ইনভেস্ট করবে মলের কোম্পানিতে। এবং মলি তখনই বলে ওঠে যে এখনো কিন্তু আমার কথা বলা শেষ হয়নি, আমি সকলের সামনে আরো কিছু কথা বলতে চাই। আজকে বেন অর্থাৎ কিনা লিউ কোম্পানির মালিক যে প্ল্যানটা প্রথমে দেখিয়েছে সে আমার প্ল্যান কপি করেছে। এবার সকলেই বলে ওঠে যে এটা কি করে সম্ভব, প্রথমে তো ও দেখালো, তাহলে ও তোমার প্ল্যানের কথা কি করে জানবে আর তোমার কপি বা কি করে করবে। এবং মলি তখনই একটি ফটো স্ক্রিনে সবাইকে দেখায়, যেখানে কিনা মলি যে প্ল্যানটা তৈরি করছিল সেটার ফটো ছিল এবং সেই স্ক্রিনের ডেটে দেখাই যাচ্ছিল যে সেই ডেটটা হচ্ছে আজকের থেকে বেশ কয়েকদিন আগের। মলি বলে ওঠে যে এই ডেট দেখে বোঝা যাচ্ছে যে আমি এই প্ল্যানটা অনেকদিন আগে তৈরি করেছিলাম, সুতরাং বেন যে আমার কপি করেছে সেটায় কোনো সন্দেহই নেই। এবং সেই প্ল্যানের পুরো প্রেজেন্টেশনটা সিন বাই সিন বেন কপি করেছিল। এবার তখনই তো ওই ক্যাট ওম্যান নেনি তার ম্যাজিক্যাল পাওয়ারে ব্যবহার করে এবং সে মলির ওই ফটোটার ডেটটা চেঞ্জ করে দেয়। সে বলে ওঠে যে সকলেই দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে টাইমটা দেখা যাচ্ছে সেটাই 5 মিনিট আগের, তার মানে মলি ইচ্ছা করে বেনকে সকলের কাছে খারাপ করার চেষ্টা করছে। মলি, তুমি কিন্তু এমন করে আমাদের কোম্পানির ক্ষতি করতে পারবে না। এবার বেন তখনই বলে ওঠে যে মলি, সকলের সামনে আমার কাছে ক্ষমা চাও, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। এবং নেনি তো তখনই মলির কাছে গিয়ে বলে ওঠে যে মলি, তুমি কি ভেবেছো তুমি এত সহজে বেনকে অপদস্থ করবে? ভুলে যাবে না এবারে বেনের সাথে আমি রয়েছি আর তোমাকে আমি ছাড়বো না, তোমার রক্ত খেয়ে আমি নিজেকে আরো শক্তিশালী করে তুলবো। এবার মলি তো তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সকলে বলে ওঠে যে মলি, তুমি এক তো বেনকে অপদস্থ করার চেষ্টা করছো, আবারও তুমি ওর গার্লফ্রেন্ডকে ওইভাবে অপমান করছো, এটা তো কখনোই উচিত না। এবং মলি তখনই বলে যে বেন, তুমি কি ভেবেছো আমার কাছে কেবলমাত্র একটাই প্ল্যান আছে? আমার কাছে এখনো অনেক প্রমাণ আছে যাতে তোমরা এখান থেকে কখনোই বেরোতে পারবে না, যাতে তোমার এই প্রিয় বিল্লিকে নিয়ে তোমাকে এখনই এখান থেকে পরিমরি করে পালাতে হবে। বেন বলে ওঠে যে কি, তোমার এই বাজে কথা তুমি বন্ধ করো, কি আছে তোমার ওই পেন ড্রাইভে সেটা তাড়াতাড়ি দেখাও। এবার মলি তো তখনই তার পেন ড্রাইভটা অ্যাটাচ করে এবং সেখানে আমরা একটি ভিডিও দেখতে পাই, যে ভিডিওতে প্রমাণ পাওয়া যাচ্ছিল যে কিভাবে মলির থেকে প্ল্যানটা চুরি হয়েছিল। আসলে নেনি বিড়ালের রূপ ধরে মলির রুমে ঢুকেছিল, মলির রুমে ঢুকে সে আসলে একটা মহিলায় মানে নিজের রূপে ফিরে আসে এবং সেখানে সে মলির ল্যাপটপ থেকে প্ল্যানটা চুরি করে আবারও বিড়াল হয়ে সেখান থেকে পালায়। এবার মলির রুমে যেহেতু ক্যামেরা লাগানোই ছিল তাই সেই পুরোটাই ক্যামেরা বন্দি হয়েছিল এবং মলি জানতোই যে এমন কিছু একটা হবে, তাই জন্যই সে আগে থেকে দুটো প্ল্যান তৈরি করে রেখেছিল। এবার এই ভিডিও দেখার পর সকলেই তো বলে ওঠে যে কি, বেনের গার্লফ্রেন্ড আসলে একটা ক্যাট ডিমন, সকলে ওকে ধরো যেন ও পালাতে না পারে। এবং বেন তো কোনো রকমে ওই মিটিং হল থেকে পালায়। এবার ততক্ষণে তো সেখানে অনেক নিউজ রিপোর্টাররাও চলে এসেছিল বেন আর তার ক্যাট ডিমনকে কভার করার জন্য। অন্যদিকে অনেক ল্যাবের লোকেরাও চলে এসেছিল যারা কিনা নেনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিল, কিন্তু বেন তাদের সকলের সামনে থেকে নেনিকে নিয়ে পালায়। এবং তখনই বেনের সামনে একটা দামি গাড়ি এসে থামে এবং আমরা দেখতে পাই যে তারাই বেনকে বাঁচায়, কিন্তু তারা কারা সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবার আমরা বেশ কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই এবং এই কয়েক মাসে বেনের কোনো পাত্তাই ছিল না। মলি তো ভেবেই নিয়েছিল যে বেন হয়তো তার সেই বিড়ালকে নিয়ে কোথাও লুকিয়ে পড়েছে, কারণ এখন সকলের সামনে আসা তাদের পক্ষে আর সম্ভব না।
কিন্তু তখনই মলের কাছে তার কোম্পানি থেকে কল আসে এবং সে জানতে পারে যে তাদের কোম্পানির বেশ কয়েকটা প্রজেক্ট সাসপেন্ড হয়ে গেছে এবং তাদের কর্মচারীরাও বেশ কিছুজন ছেড়ে চলে গেছে। এবার মলি তো এইসব নিয়ে খুবই চিন্তিত ছিল যে হঠাৎ করে তাদের কোম্পানির সাথে এরকম কেন হচ্ছে, সবকিছু তো ঠিকঠাকই চলছিল। এমনকি মলির বাবাও তো তাকে চিন্তিত হয়ে কল করে যে এরকম চললে তো তাদের ফান্ড খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং মলি তখনই বলে যে আমার মনে করেছে যে বিদেশে একটা কোম্পানি আমাদের সাথে অনেকদিন ধরে কোলাবোরেট করতে চাইছিল। আমি নিজে বিদেশে গিয়ে তাদের সাথে দেখা করে আসব। আশা করছি তাহলে আমাদের কোম্পানি কিছুটা রিকভার করতে পারবে। এবং অপরদিকে আমরা দেখতে পাই বেন এবং নেনিকে, এবং আমরা দেখতে পাই যে নেনির অবস্থা তো বেশ খারাপই ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল খুবই দুর্বল হয়ে গেছে সে। কারণ বেন নেনির থেকে তার রক্ত নিচ্ছিল কিছু ওষুধ বানানোর জন্য। আসলে বেন এই শহরের সবচেয়ে বড়লোক যে ব্যবসায়ী ছিল, সেই সেন পরিবারকে সাহায্য করতে শুরু করেছিল। মানে এই সেন পরিবারের কর্তা বা বলা যায় সেন পরিবার যে গ্র্যান্ডপা ছিল সে খুবই অসুস্থ ছিল এবং তাকে সারিয়ে তোলার জন্যই সে নেনির ম্যাজিক্যাল ব্লাড ইউজ করছিল এবং সেই সেন পরিবার তার বদলে বেনকে ব্যবসায়িক কাজে সাহায্য করছিল। এবার নেনি যেহেতু বেনের পেটের মতোই বা পোষ্যের মতো ছিল, তাই নিজের মালিককে সাহায্য করার জন্য নেনি সবকিছু করতে রাজি হয়ে গেছিল। অপরদিকে এই সেন পরিবারের সাহায্যেই বেন আস্তে আস্তে সুপরিবারের ব্যবসাকে খতম করে ফেলছিল। এমনকি টিভিতেও তো সেই নিয়ে নানা রকমের নিউজ দেখানো হচ্ছে যে কিভাবে সুপরিবারের ব্যবসা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাই যে মলি তো তার সেই বিদেশের ডিলটি করার জন্য যায় এবং সেই কন্ট্রাক্টটি সাইন করিয়ে মলি দেশে ফিরে আসে। এবার দেশে নামতে না নামতেই রিপোর্টাররা তো তাকে ঘিরে ধরে যে তাহলে কি কোম্পানির কোনো উন্নতি হবে, এবং মলি তাদের সকলকেই কন্ট্রাক্ট পেপারটা দেখায় যে মলি এই ডিলটা আনতে সক্ষম হয়েছে। সুতরাং এবার মলি সহজেই তাদের ব্যবসার উন্নতি করাতে পারবে। এবার আমরা মলি আর টমের কথোপকথন দেখতে পাই। মলি যদিও বা এই ডিলটা আনতে সক্ষম হয়েছিল, কিন্তু মলির বিজনেসের বা মলির ফান্ডিং তখন এতটাও ছিল না যে সে একা পুরোটা সামলাতে পারবে। তো এই মলের কিছু ইনভেস্টর প্রয়োজন ছিল। তো এই মলে ঠিক করে যে সে একটি মিটিং ডাকবে যেখানে কিনা এই প্রজেক্টের জন্য সে কিছু ইনভেস্টর জোগাড় করবে। এবার পরের দিন আমরা সেই মিটিং এর দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা অনেক ইনভেস্টরকেই দেখতে পাই যারা কিনা মলের বিজনেসে ইনভেস্ট করতে ভীষণই আগ্রহী ছিল এবং তারা সকলেই মলিকে নিজেদের নিজেদের কার্ড দেয় যে আমরা সকলেই এতে ইনভেস্ট করতে রাজি আছি। কিন্তু তখনই সেখানে বেন আসে এবং বেন বলে ওঠে যে কেউ সুপরিবারের ব্যবসায় কোনো ইনভেস্ট করবে না। যদি তারা করে তাহলে কিন্তু তারা ডাইরেক্টলি আমার সাথে পাঙ্গা নেবে। এবার মলি তো বলে ওঠে যে তুমি তুমি আবারও এখানে ফিরে এসেছো, কি জন্য? তোমার না ব্যবসা পুরো পড়ে গেছিল? এবং তখনই একজন জানায় যে না, বেন তো এখন সেন পরিবারের সাথে ব্যবসা করছে। সেন পরিবার বেনের পার্টনার, সুতরাং বেনের সাথে এখন পাঙ্গা নেওয়া যাবে না। এবং যারা যারা মলির বিজনেসে ইনভেস্ট করতে রাজি হয়েছিল তারা সকলেই সেই ইনভেস্টমেন্ট উইথড্র করে নেয় এবং নিজেদের কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এবার মলি তো সাময়িকভাবে বিষয়টা নিয়ে ভেঙে পড়েছিল, কিন্তু সে লক্ষ্য করে যে বেনকে যদিও বা খুব তরতাজা দেখাচ্ছে, কিন্তু তার সেই ক্যাট ডিমনকে কিন্তু খুবই অসুস্থ টাইপের কেমন একটা রুগ্ন রুগ্ন দেখাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার বেন আর নেনি সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে মলি আর টম তাদের ফলো করে। এবার পার্কিং স্পেসে যাওয়ার সময় বেনের কাছে সেন পরিবারের একটা কল আসে। সেন পরিবারের গ্র্যান্ডপা আবারও বেশ খানিকটা অসুস্থ হয়েছে, তাই আবারও তাদের নেনির সেই ম্যাজিক্যাল ওষুধের দরকার। এবার বেন তো তখনই একটা ছুরি নেনির হাতে ধরিয়ে দেয় এবং সে বলে যে নেনি, তাড়াতাড়ি তোমার ব্লাড দিয়ে আবারও একটা ওষুধ বানিয়ে ফেলো। এবার নেনি তো তখনই প্রতিবাদ করার চেষ্টা করে যে আমি কিছুক্ষণ আগেই ব্লাড দিয়েছি, আমি আবার কি করে দেব, আমি তো অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু বেন তো তাকে রীতিমতো ধুমকে চুপ করিয়ে দেয় যে তোমাকে আমি সাথেই রেখেছি এই কাজটা করার জন্য। ছোটবেলা থেকে তোমাকে আমি আগলে রেখেছি, মানুষ করেছি, কিসের জন্য? আর তুমি এখন এমনটা করছো? এবং এই বলে সে তো গাড়ি নিয়ে বেরিয়ে যে তুমি ওষুধটা বানিয়ে সেন কোম্পানিতে ডেলিভারি দিয়ে দেবে, আমার কিছু কাজ আছে, আমি এখান থেকে চললাম। এবার নেনি তো আর বেনের কথা ফেলতে পারে না এবং সে আবারও নিজের রক্ত বের করা শুরু করে, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং তখনই তাকে মলি এবং টম বাঁচিয়ে নেয়। এবার জ্ঞান ভেঙেই নেনি তো দেখে যে তার সামনে মলি বসে আছে এবং সে তো প্রচন্ড চমকে যায় যে তুমি আমাকে কেন বাঁচিয়েছো? তুমি কি আমাকে কিডন্যাপ করে বেনকে ব্ল্যাকমেল করতে চাইছো, নাকি তুমি আমার ওষুধে কোনো কিছু মিশিয়ে দিয়েছো? কি চাও তুমি? এবং মলি তো তখনই বলে ওঠে যে আমি কিছুই চাই না,
আমি তোমাকে বাঁচিয়েছি কারণ তুমি অজ্ঞান হয়ে গেছিলে এবং ডক্টর চেক আপ করে বলেছে যে তোমার দেহে রক্ত খুবই কম আছে এবং তোমার দেহে এনার্জিও খুবই কম আছে। এবং সেটা কেন আশা করি তুমি বুঝতে পারছো, কারণ বেন তোমাকে ব্যবহার করে। এবার নেনি তো তখনই বলে ওঠে যে বেন আমাকে ব্যবহার করে না, বেন আমাকে ভালোবাসে। এবং মলি তখনই নেনির হাতের কাটা দাগ দেখিয়ে বলে যে তাই, তাহলে তোমার হাতে এত কাটা দাগ কেন? তুমি কি এখনো বুঝতে পারছো না যে বেন কতটা স্বার্থপর? সে কেবলমাত্র তোমাকে ব্যবহার করছে নিজের লাভের জন্য, সে আসলেও তোমাকে ভালোবাসে না। এবার এইসব কথা শুনে নেনি তো প্রচন্ড রেগে যায় এবং তার চোখ নীল হয়ে জ্বলতে থাকে। এবং সে মলের গলা টিপে ধরে যে তুমি আমাদের মাঝখানে এইভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছো। আমি জানি যে আমাকে বেন অনেক ভালোবাসে। বেন তো ছোটবেলা থেকে আমাকে কত কেয়ার করেছে, তার বদলে যদি আমাকে এটুকু করতে হয় তাহলে আমি তাতেও রাজি আছি। আসলে মলি, তুমি তো কখনো কাউকে ভালোবাসোনি, তাই জন্যই তুমি বুঝতে পারছো না। এবার মলি তো তখনই বলে ওঠে যে নেনি, তুমি এত উত্তেজিত হয়েও না, তুমি কিছুটা সময় নাও, নিয়ে ভাবো যে আসলেও সত্যিটা কি। এবার মলের কথা শুনে নেনির মনে তো একটু হলেও সন্দেহ হয় এবং সে তাড়াতাড়ি সেখান থেকে ছুটে বেরিয়ে যায় বেনের কাছে যাওয়ার জন্য। এবং সে বেনকে একটি ক্লাবে পায়, কিন্তু সেখানে সে বেনের অন্য রকমের দৃশ্য দেখতে পায়। সে দেখে যে বেন দুটি মেয়ের সাথে কথা বলছে এবং সেই মেয়েরা তো বেনকে জিজ্ঞাসা করছে যে তোমার সঙ্গে সবসময় যে মেয়েটা থাকে সে কি তোমার ভালোবাসার মানুষ? এবং বেন তখনই বলে যে ভালোবাসার মানুষ না ছাই, তাকে আমি এই ছোট্ট থেকে মানুষ করেছি, কারণ সে আসলে একটা ক্যাট ডিমান্ড। তাকে আমি মানুষ করেছিলাম যাতে বড় হয় তার ম্যাজিক্যাল ক্ষমতা আমি ব্যবহার করতে পারি। ওকে আমি সবসময় আমার পাশে রেখেছি যাতে কিনা ওর ম্যাজিক আমি ব্যবহার করতে পারি। এই ধরনের রেয়ার প্রাণী কি সহজে পাওয়া যায় বলো? আর তাছাড়া সবসময় ওকে পাশে নিয়ে ঘুরতেও আমার ভালো লাগে না। ও থাকলে আমার আশেপাশে আমি তো কোনো মেয়েকেও পাই না। এবার একজন তো তখনই বলে ওঠে যে কিন্তু ওই ক্যাট ডিমান্ড হলেও এ তো আসলে ভীষণই সুন্দরী। এবং তখনই বেন বলে যে সুন্দরী না ছাই, ও কেবলমাত্র আমার কাছে একটা টুলের মতো, যাকে কিনা আমি ব্যবহার করব, যে আমার সব কথা শুনবে, যে নিজেকে ব্যবহৃত হতে দেবে। তোমাকে আমি বলে রাখছি, শোনো, যতদিন আমার কাছে ওই ক্যাট ডিমান্ড রয়েছে ততদিন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি ওকে যা বলবো ও তো তাই করতেই রাজি হয়ে যাবে। এবার এই সব কথা নেনি শুনতে পায় এবং প্রথমবারের মতো সে বুঝতে পারে যে বেন আসলেও তাকে ভালোবাসে না। এবং নেনি তো প্রচন্ড ভেঙে পড়ে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। বেন তো ওই বার থেকে ড্রিঙ্ক করে বাড়িতে এসে একদমই ঘুমিয়ে গেছিল এবং ঘুম ভাঙতেই সে দেখে সেন পরিবারের লোকেরা তার জন্য অপেক্ষা করছে। তারা বলে যে বেন, গত রাতে তোমাকে বলা হয়েছিল ওষুধটা দেওয়ার জন্য, তুমি দাওনি কেন? এবং বেন তখনই বলে ওঠে যে আসলে আমি তো ওই ক্যাটগার্লকে বলেছিলাম দিতে, ও নিশ্চয়ই কোনোভাবে ভুলে গেছে। আমার বাড়িতেই একটা ওষুধ তৈরি করা রয়েছে, আপনি সেটা নিয়ে যান। এবং এই বলে বেন তার কাছে আগে থেকেই যে পিলটা রাখা ছিল সেটা দিয়ে দেয়। এবং বেন আবারও সেখানেই ঘুমিয়ে পড়ে। মানে বেনের মাথাতেই ছিল না যে নেনি বাড়িতে নেই বা তার খোঁজ নিতে হবে। এবার দু একদিন কেটে যাওয়ার পর বেনের হুঁশ ফেরে যে নেনি বাড়িতে নেই এবং নেনিকে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরদিকে সেন পরিবারও তো তাকে চাপ দিতে থাকে আরো ওষুধ দেওয়ার জন্য, কিন্তু নেনিকে না পেলে বেন কোথা থেকে তাকে ওষুধ দেবে? এবার বেন তো হাজির হয় হসপিটালে, যেখানে কিনা ওই সেন পরিবারের গ্র্যান্ডপা অসুস্থ অবস্থায় ছিল। এবং বেন সেখানে ওই গ্র্যান্ডপাকে একটা ওষুধ দেয়, মানে একটা পিল দেয়, এবং বলে যে এই ওষুধটা হচ্ছে ওই ক্যাট গার্লের তৈরি ওষুধ। এবং তখনই আমরা টিভিতে একটি দৃশ্য দেখতে পাই, মানে হসপিটালের রুমে যে টিভি চলছিল সেখানে সেখানে একটা বিজনেস মিটিং এর দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে কিনা মলির সাথে নেনি ছিল। এবং বেন বুঝতে পারে যে তার মানে এখন নেনি মলির সাথে মিলিত হয়েছে। এবার এই দৃশ্য দেখে সেন পরিবারের গ্র্যান্ডপা বলে ওঠে যে এই মেয়েটা, এখানে কি করছে? এই মেয়েটা সবসময় তোমার সাথে থাকে না? এবার বেন তো সঙ্গে সঙ্গে মলির বাড়িতে ছুটে যায় যে তুমি আমার ক্যাট গার্লকে চুরি করেছো। তুমি কি ভেবেছো তুমি ওকে পেয়ে গেলে আমার বিরুদ্ধে কিছু করতে পারবে? আমার একটা কথাতেই এক্ষুনি নেনি আমার সাথে চলে আসবে। এবার মলি তো তখনই বলে ওঠে যে আমি তো তোমার মতো ক্রিমিনাল নই যে কাউকে কিডন্যাপ করব। তোমার যদি মনে হয় তুমি নেনিকে এখান থেকে নিয়ে যাবে তাহলে নিয়ে যাও। এবার বেন তো তখনই নেনির হাত ধরে বলে ওঠে যে নেনি, আমি কিছুদিনের জন্য তোমার সাথে হয়তো একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি আমাকে তার জন্য ক্ষমা করে দাও। ও তোমার সাথে কিছু করেনি তো? ওকে তোমার রক্ত নিয়ে কিছু করার চেষ্টা করেছে? ওকে তোমার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করেছে? এবং নেনি তো তখনই বলে যে না, ও আমার সাথে এসব কিছুই করেনি। বেন বলে ওঠে যে ও
তাহলে ঠিক আছে। আসলে তোমার রক্ত দিয়ে আমি যে পিলটা বানাই সেটা আমার সিক্রেট টেকনিক, সেটা ও যেন জানতে না পারে। এবং সে নেনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নেনি তার হাত ছাড়িয়ে নেয়। এবার মলি তখনই বলে ওঠে যে, কি বেন, দেখলে তো, নেনি আসলে তোমার সাথে যেতে চায় না। এবার বেন তো তখনই মলিকে মারতে যায় যে, তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো। কিন্তু নেনি তখনই বেনের হাত সরিয়ে দেয় এবং সে বলে যে, বেন, আমি মলির সাথে নিজের থেকে থাকতে চাই, আমি তোমার সাথে যেতে চাই না। বেন বলে ওঠে যে, নিশ্চয়ই মলি তোমাকে ভয় দেখিয়েছে, নিশ্চয়ই মলি তোমাকে ব্ল্যাকমেল করেছে এখানে থাকার জন্য। এবং নেনি বলে যে, না, কেউ আমাকে জোর করেনি, আমি নিজে থেকেই এখানে থাকছি। এবার বেন তো তখনই নেনিকে ঠাস করে এক চড় মারে যে, তোমাকে আমি এত কষ্ট করে বড় করেছি না, তোমাকে ল্যাবের লোকেরা এক্সপেরিমেন্টের জন্য ধরে নিয়ে যাচ্ছিল, তখনও তোমাকে আমি বাঁচিয়েছি, আর তুমি এখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। এবং নেনি তো তখনই বলে ওঠে যে, তুমি এসব করেছো নিজের ফায়দার জন্য, কারণ তুমি জানতে আমি একজন ক্যাট ডিমন, তুমি এইগুলো আমাকে ভালোবেসে করনি। এবার বেন তো তখনই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে, নেনি, আমাকে ক্ষমা করে দাও। এবং মলি তখনই বলে ওঠে যে, বেন, সত্যিটা স্বীকার করেই নাও, তুমি যদি সত্যিই ওকে ভালোবাসতে তাহলে আজকে ওর অবস্থা এমন হতো না। তুমি ওর দেহ থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছো, নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ এমনটা করতে পারে না। এবং বেন তো তখনই নেনিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, মানে বেন এতক্ষণ ক্ষমা চাওয়ার নাটক করছিল। বেন বলে ওঠে যে, তোমার অনেক রক্ত আমি অলরেডি জমিয়ে রেখেছি, সুতরাং সেন পরিবারের কাছে আমি কোনোদিনই খারাপ হব না, আর কোনোদিনও আমার সামনে নিজের এই শয়তান মুখটা নিয়ে আসবে না। এবার এই কথা শুনে নেনি তো আরোই অবাক হয়ে যায় যে, কি, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যে বলেছো যে সেন পরিবারের রক্ত চাই, আর জোর করে আমাকে দিয়ে এরকমটা করিয়েছো? মানে তুমি বিশ্বাস করতে না যে আমি তুমি চাইলেই রক্ত দিয়ে দেব, তুমি ইচ্ছা করেই রক্ত স্টক করে রাখছিলে। এবার আমি বুঝতে পারছি যে মলি আমাকে যা বলেছিল সব সত্যি বলেছিল। এবার বেন তো সেখান থেকে ঝগড়া ঝামেলা করে বেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ধীরে ধীরে নেনি তো আরোই অসুস্থ হয়ে পড়ছিল, কারণ এক তো সে শারীরিকভাবে অসুস্থ ছিল, দ্বিতীয়ত তার উপর এতটা মানসিক চাপও পড়েছিল। এবার টম তো আলাদা করে মলিকে জিজ্ঞাসা করে যে, মলি, সত্যিই কি তুমি এই ক্যাট ডিমনকে এতটাই মায়াদয়া করছো নাকি, তুমিও সাহায্য করতে চাও? এবং মলি তখনই বলে যে, না, আমার মনে আছে গত জন্মে ও আর বেন মিলে আমার ওপর কি অত্যাচার করেছিল, আমি ওদেরকে সাহায্য করতে চাই না, আমি ওদের একে অপরের মধ্যে ঝামেলা লাগাচ্ছি, আমি নিজের চোখে দেখতে চাই যে ওরা দুজনে কিভাবে একে অপরের সাথেই মারামারি করে। এবার আমরা নেনিকে দেখতে পাই। নেনি তো খুবই হার্ট ব্রোকেন অবস্থায় ছিল এবং সে মলিকে বলে যে, মলি, আমি প্রতিশোধ নিতে চাই, আমি কি ভুল ভাবছি? এবং মলি তো তাকে বলে যে, একদমই না, তোমার সাথে বেন যে কাজটা করেছে তাতে তো প্রতিশোধ নিতে চাওয়াই স্বাভাবিক। এবং সে নেনিকে কানে কানে কিছু কথা বলে। এবার অপরদিকে আমরা বেনকে দেখতে পাই এবং বেন যেহেতু এতদিনে অনেক ওষুধ জমিয়ে রেখেছিল, সে তো সেন পরিবারকে ওষুধ সাপ্লাই দিতে পারছিল। এবার বেন যখন সেন পরিবারের গ্র্যান্ডপাকে ওষুধ দিতে যায়, সেই ওষুধে কোনো কাজ করে না এবং উল্টেই তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। আসলে নেনির যে ম্যাজিক্যাল পাওয়ারটা ছিল সেটা তো অনেকটা কমে গেছিল, তাই তার ওষুধের পাওয়ারও কমে গেছিল। এবার সেন পরিবার তো বেনকে খুবই ধমকায় যে, তুমি তাড়াতাড়ি এর কোনো ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমাকে আমরা পুরো খতম করে দেব। এবং বেন আবারও নেনির সাথে দেখা করতে আসে। সে নেনির কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বলতে থাকে যে, নেনি, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এবার নেনি তো তখনই বলে যে, আমার কিছুই করার নেই, কারণ আমি প্রচন্ড দুর্বল হয়ে পড়েছি, আর আমার ম্যাজিক্যাল পাওয়ার যদি কমে যায় তাহলে আমার ওষুধেও কোনো কাজ হবে না, তাই আমি জানি না যে আমি তোমাকে কি করে সাহায্য করব। এবার বেন তো তখনই নেনির কাছে বসে ক্ষমা চাইতে শুরু করে যে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি জানি যে আমি ভুল করেছি। এবং তখনই নেনি মলির দিকে তাকায় এবং মলি তাকে ইশারা করে যে, হ্যাঁ, মানে এটা মলি আর নেনির প্ল্যান ছিল। এবং নেনি বেনকে বলে যে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। এবার বেন তো তাড়াতাড়ি নেনিকে নিয়ে সেন পরিবারের গ্র্যান্ডপার কাছে আসে এবং সে নেনিকে বলে যে, নেনি, এই যে এই গ্র্যান্ডপা অসুস্থ, তুমি তোমার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে কোনোভাবে তাকে সারিয়ে তোলো। এবং তখনই নেনি তার খেল দেখায়। নেনি বলে যে, দেখো, আমি আসলে কোনো ক্যাট ডিমন নই, এই বেনই আসলে আমাকে দিয়ে এই সমস্ত মিথ্যে কথা বলিয়েছে। ও সকলের সামনে বলেছে যে আমি ক্যাট ডিমন, আমার ওষুধ দিয়ে নাকি গ্র্যান্ডপা সেরে যাবে, কিন্তু ও আসলে গ্র্যান্ডপাকে কোনো হাই ডোজের ওষুধ দিত, যেটা কিনা গ্র্যান্ডপা তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে উঠতো,
অন্যান্য এফেক্ট ছিল অনেক বেশি এবং এরকম করেই বেন আমাকে ব্যবহার করে সেন পরিবারের কাছের মানুষ হয়েছিল যাতে কিনা তোমরা বেনকে বিজনেসে সাহায্য করো। মানে নেনি পুরোই এই মিথ্যে কথা বলে বেনকে সেখানে ফাঁসিয়ে দেয় এবং নেনি তার প্রতিশোধ নিতে সক্ষম হয়। সেন পরিবারের লোকেরা তখনই বেনকে পিটুনি দিতে শুরু করে এবং তারা বিজনেসে বেনকে যে সমস্ত সাহায্য করতো সেগুলিও উইথড্র করে নেয়। ফলে বেন তো একদমই বিজনেসম্যান থেকে পথের ফকির হয়ে যায়। এবার নেনি তো বাড়ি ফিরে আসে এবং সে এখন মলির প্রিয় বিড়াল হয়ে গেছিল এবং সে তো মলিকে বলে যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। কিন্তু মলি কিন্তু এখনো তার আগের জন্মের সেই কথা ভোলেনি। এবার রাতের বেলা ডিনারের সময় টম এসে জানায় যে অনেকক্ষণ ধরে বেন নেনির সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। এবার মলি তো তখনই নেনিকে বলে যে নেনি, শেষবারের মতো কি তুমি বেনের সাথে দেখা করতে চাও? এবং মলি বেনের সাথে দেখা করতে তাদের বাড়ির বাগানে যায়। এবার বেন তো তখনই নেনিকে বলে ওঠে যে নেনি, তুমি এমনটা কেন করলে? আমি এত কিছুর পরে বুঝতে পেরেছি যে আমি আসলে তোমাকেই ভালোবাসি। আমি বুঝতে পেরেছি যে তুমি কষ্ট পেয়েই এমনটা করেছো। এখন আর আমার কাছে কিছুই নেই, আমি একদমই পথের ভিখারি হয়ে গেছি। কিন্তু তার জন্য আমি তোমাকে দোষ দেব না, কারণ আমার দোষেই তো এমনটা হয়েছে। এই সমস্ত শাস্তি আমার প্রাপ্যই ছিল। এবার নেনি তো তখনই বলে ওঠে যে সত্যি সত্যিই তুমি সবকিছু বুঝতে পেরেছো? এবং বেন বলে যে হ্যাঁ, আমি সত্যিই বুঝতে পেরেছি। তোমার যদি কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাও থাকে তাও আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে ফিরে যাবে? এবং এই বলে বেন তো রীতিমতো হাঁটু গেড়ে নেনিকে প্রপোজ করে। কিন্তু নেনি তো বলে যে বেন, আমি কখনোই তোমার সাথে ফিরে যেতে পারবো না, কারণ মলিকে এখন আমি নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছি। আমি এখন সারা জীবন মলির প্রতি লয়াল থাকবো। তাই তুমি ফিরে যাও। আমি বলবো যে আমরা আমাদের রাস্তা এখানেই আলাদা করে নিই। তুমি আবার নতুন করে তোমার জীবনটা শুরু করো। আশা করছি তুমিও একটা ভালো জীবন কাটাতে পারবে। এবার বেন তো তখনই বলে যে ও তাই, তাহলে শেষবারের মতো আমরা একে অপরকে একটা হাগ করি। এবং সে নেনিকে হাগ করে। কিন্তু বেন আসলেই একটা আদ্যপান্ত শয়তান ছিল। তাই সে হাগ করার সময় সে নেনির পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং সে নেনিকে সেখানেই হত্যা করে। বেন তো পাগলের মতো হাসতে থাকে যে নেনি, তুমি আমার সাহায্য করবে না? ছোটবেলা থেকে আমি তোমাকে সব কিছু করে মানুষ করলাম, আর তুমি আমাকে এইটুকু সাহায্য করতে পারলে না? তোমার রক্ত নিয়ে আমি তো কেবলমাত্র এই বুড়োটাকে বাঁচাতেই চেয়েছিলাম, তারপরেও তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে। এবার তো তুমি মরেই যাচ্ছ। এবার তোমার ম্যাজিক্যাল ব্লাড নিয়ে গিয়ে আমি ওই বুড়োটাকে বাঁচাবো, আর আবারও সেন পরিবারের কাছে আমি প্রিয় হয়ে উঠবো। এবার পরের দিনই বেন তো আবারও হসপিটালে হাজির হয় এবং সে তার ম্যাজিক্যাল ক্যাট ওম্যানের রক্ত নিয়ে এসেছিল বুড়োকে বাঁচানোর জন্য। কিন্তু সেই কৌটো খুলতেই সেখান থেকে তো খুবই পচা গন্ধ বেরোতে শুরু করে। সকলেই বলে ওঠে যে এটা কি আদেও কোনো ম্যাজিক্যাল ড্রিঙ্ক? এতে কি আদেও কোনো কাজ হবে? এবং বেন বলে যে হ্যাঁ হ্যাঁ হবে। এবং তারা সেইটা ওই বয়স্ক সেন পরিবারের গ্র্যান্ডপাকে খাওয়াতে যায়। কিন্তু তখনই সেখানে মলি চলে আসে। মলি বলে যে মিস্টার সে এটা কখনোই গ্র্যান্ডপাকে খাওয়াবেন না, কারণ আমি নিজে চোখে দেখেছি যে আসলে বেন নেনিকে, মানে ওই ক্যাটওম্যানকে হত্যা করেছে। সুতরাং তার হত্যার পর তার ম্যাজিক্যাল ব্লাড দিয়ে কোনো কাজ তো হবেই না, বরং এতে গ্র্যান্ডপার আরও ক্ষতি হয়ে যেতে পারে। এবং আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা তো সেখানেই মারা যায় এবং বেন তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সেন পরিবারের লোকেরা তাকে ধরে নেয় এবং তারা বেনকে জেলে ভরে দেয় এবং আলটিমেটলি মলির প্রতিশোধ সম্পন্ন হয়। আগের জন্মে তাকে এবং তার গর্ভে থাকা সন্তানকে এইভাবেই বেন আর নেনি মেরে ফেলেছিল এবং এই জন্মে সে তার প্রতিশোধ নিতে পেরেছে। এবং এই ড্রামার শেষ সিনে মলি তার পেটে হাত রেখে বলে যে বেবি, তোমার মা তোমার হয়ে বদলা নিতে পেরেছে, এবার আমার একটা নতুন জীবন শুরু হবে। এবং এখানেই আমাদের এই রিভেঞ্জ ড্রামা শেষ হয়। তো তোমাদের এই অন্যরকম রিভেঞ্জ ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম ড্রামা তোমরা কি আরও দেখতে চাও? তাহলে কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাবে। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।